লেখক শুভেন্দু খানের কাজ পোকা টিপ। রাতের খাওয়া সেরে বারান্দায় বেতের চেয়ারে বসে সবে একটা সিগারেট ধরিয়েছি, এমন সময় ভেতরের ঘর থেকে মোবাইল বেজে উঠল। রাত 11টা মতো হবে। এত রাতে আবার কার ফোন? চেয়ার ছেড়ে উঠে ভেতরের ঘরে গিয়ে ফোন ধরতে ইচ্ছে করল না। আত্মীয় স্বজন কেউ হলে পরে মিসড কল দেখে কল ব্যাক করে নেওয়া যাবে। মোবাইলে টানা কিছুক্ষণ রিং হয়ে থেমে গেল। এক মুখ ধোয়া ছাড়লাম। টালিগঞ্জের শ্রীময়ী আবাসনের আমার 10 তলার ফ্ল্যাট থেকে রাতের সোডিয়ামের আলোয় কলকাতাকে সত্যি লাস্যময়ী সুন্দর দেখায়। হেডলাইট জ্বালিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হুস হুস করে একের পর এক ছুটে চলেছে গাড়ি। আকাশচুম্বী অট্টালিকাগুলো ল্যাম্প পোস্টের মতো পরপর সার সার দাঁড়িয়ে। দেশলাই বাক্সের ছোট ছোট খুপড়ির মতো ঘরগুলো থেকে আকাশের নক্ষত্রের মতোই বিন্দু বিন্দু আলো সরু সুতোর মতো রাতের ঝিম ধরা বাতাসে লুটিয়ে পড়ছে শহরের আনাচে কানাচে। দিনের অবিশ্রান্ত কোলাহল, যানজট, মিটিং মিছিলের চিৎকার, জবাব চাই জবাব দাও, পাড়ার মোড়ে বাসন মাজার ঝনঝন শব্দ, পাশের ফ্ল্যাটে শাশুড়ি বৌমার লড়াই, ফেরিওয়ালার হাঁক ডাক, ফুটপাতে চায়ের দোকানে হট্টগোল, কারখানার সাইরেন, স্কুল পড়ুয়াদের নদীর ধারার মতোই উচ্ছল কলতান, সন্ধ্যার মুখে টিনের চালা দেওয়া ঘর থেকে গ্যাসের টিমটিমে আলো, গলা পর্যন্ত মদ গিলে মদ্যপের রাস্তার মোড়ে মাতলামি। কোন শালা বলে আমি মাতাল? মদ খেয়েছি, বেশ করেছি, নিজের পয়সায় খেয়েছি, কার বাপের কি? সব সব যেন কোনো এক রূপকথার জাদুকাঠির স্পর্শে দু চোখে স্বপ্ন মেখে ঘুমিয়ে পড়ে আবারও এক নতুন ভোরের প্রত্যাশায়। এই রাত আমার বড় প্রিয়। সব কোলাহল শান্ত হয়ে এলে অবশ হয়ে আসে মন, শিথিল হয়ে আসে ধমনীর স্রোত, থিতিয়ে পড়ে মনের যত কালো, স্বচ্ছ হয়ে ওঠে মন। মনে হয় কি যেন আছে, কি যেন নেই, কি যেন পেয়েছি, কি যেন হারিয়েছি। খাওয়া দাওয়ার পর ঘণ্টাখানেক বারান্দায় বেতের চেয়ারে এভাবে নিশ্চুপ বসে থাকি। খুঁজে পাই আমার নতুন লেখার প্লট। আজও নিত্যদিনের রোজনামচার মতোই বসেছিলাম বারান্দায়, আমার নতুন উপন্যাস নিয়ে চিন্তাভাবনা করছিলাম। এমন সময় মোবাইলের আওয়াজে চিন্তাসূত্র কেটে গিয়েছিল। দেওয়ালে সেটে থাকা টিকটিকির মতোই কিছুক্ষণ নির্জীব বসে রইলাম বারান্দায়। না, উপন্যাসের শেষটা ঠিক কিছুতেই মেলাতে পারছি না। বেশ কিছুদিন ধরেই উপন্যাসটা নিয়ে বিব্রত আছি, কিছুতেই শেষ করে উঠতে পারছি না, বা বলা ভালো শেষটি ঠিক মনোপুত হচ্ছে না। আজও হলো না। তবে কি রবিবারের কাগজের প্রতিবেদনে এক পাঠক যেটা লিখেছিল সেটাই সত্যি? লেখার ধার কমে গেছে, ফুরিয়ে আসছে বিকাশ মল্লিক। আমি কি সত্যি ফুরিয়ে আসছি, ফুরিয়ে যাচ্ছে বিকাশ মল্লিক? কথাটা ভাবতে মন বিস্বাদ হয়ে গেল। ধুর, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। বারান্দার দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুতে যাওয়ার আগে ফোনের কথাটা মনে পড়ল। কার ফোন এসেছিল? মোবাইল হাতে তুলে নিয়ে বেশ অবাক হলাম। কোনো মিসড কল নেই। কৌতূহল বশত কল লিস্ট চেক করে আরও অবাক হলাম। লাস্ট কল দেখাচ্ছে 9:32-এ। তৃষা ব্যানার্জি। তৃষার সাথে বইমেলায় আলাপ, আমার গুণমুগ্ধ পাঠিকা। মাঝে মধ্যে খবর নেয়, যখন তখন ফোন করে। মোবাইলে বেজে ওঠে তৃষার মিষ্টি গলা। কেমন আছেন স্যার? ফোনটা তখন তৃষাই করেছিল। আমার খবরাখবর নিতে তৃষার গলায় অনুযোগ ছিল। আমাকে তো ভুলেই গেছেন স্যার, আমি ফোন না করলে আপনি নিজে থেকে আর ফোন করেন না। তোমাকে কি ভুলতে পারি? কাজ আর লেখালেখির চাপে ফোন করা হয়নি। ভালো আছো তো? ভালো না থাকলেই বা কি, কারো কি কিছু যায় আসে? তৃষার সাথে অনুযোগ, অভিযোগ আর কিছু খেজুরে গল্পে আধ ঘন্টা কেটেছিল। তাহলে একটু আগে ফোনটা কে করলো? আমি কি তবে ভুল শুনলাম? কিন্তু তা কি করে হবে? আমি পরিষ্কার মোবাইলে রিংটোন শুনতে পেয়েছিলাম। স্যামসাং ফোনের ওভার দ্য হরাইজন রিংটোন। এই রিংটোন যে আমার কানে খুব অভ্যস্ত। হিসাব মেলাতে পারলাম না। আজ সকাল থেকে সব উল্টোপাল্টা হচ্ছে।
মোবাইল চার্জে বসিয়ে আলো নিভিয়ে সবে গায়ের ওপর চাদর টেনে শুয়েছি। মোবাইল আবার সশব্দে বেজে উঠল ক্রিং ক্রিং করে। বাধ্য হয়ে আবার উঠতে হলো। মোবাইল হাতে তুলে রীতিমতো অবাক হলাম আমি। স্ক্রিনে কোনো নাম্বার নেই। মোবাইল স্ক্রিনে আলো জ্বলছে নিভছে। ফোন ধরবো কি ধরবো না ভাবছিলাম। আজকাল যা সব চলছে কোনো হ্যাকার নয় তো? রোজই তো এরম খবর শুনতে পাই। ইন্টারনেট থেকে কল করলে কোনো নাম্বারও নাকি আসে না, 3টে ডিজিট নাকি ভেসে ওঠে। সেরম কিছু নয় তো? আমার মোবাইলও বেশ পুরানো, মাঝে মাঝে দেহ রাখে, হ্যাং হয়ে যায়, স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় মাঝে মাঝে। সেরম কিছু হবে হয়তো। ক্রিং ক্রিং বেজেই চলেছে মোবাইল। 7-5 ভাবতে ভাবতে কল রিসিভ করেই ফেললাম। উল্টো প্রান্তে মিহি মেয়েলি গলা। স্যার, আপনি পরশু আসছেন তো? কোথায় আসছি? সে কি স্যার, আপনি আসছেন না? মহা জ্বালা তো। কিছুটা বিরক্ত হয়ে বললাম, কে বলছেন আপনি? কোথায় আসার কথা বলছেন? আমি লাটাগুড়ি থেকে বলছি স্যার। পরশু সকালে আপনার তো এখানে আসার কথা আছে, আপনি আসছেন না স্যার? মেয়েটির মিষ্টি গলায় কিছুটা হতাশা ঝরে পড়ে। পরশু সকালে আমার লাটাগুড়ি যাওয়ার কথা। 1 সপ্তাহে টানা বিশ্রাম নিতেই লাটাগুড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জঙ্গলও দেখা হবে, সেই সাথে 1 সপ্তাহের নিরবিচ্ছিন্ন বিশ্রাম। আমার অসমাপ্ত উপন্যাসটা এখানেই শেষ করার ইচ্ছে। কয়েকদিন ধরেই একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে আসছে। জঙ্গলে ঘেরা একটা পোড়ো বাড়ি, লতানে গাছ বাড়ির দেওয়াল বেয়ে উঠে গিয়েছে। বাড়ির দুপাশে অজস্র গাছপালা, ঝোপঝাড়। কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে, গাছের পাতায় সরসর শব্দ। হঠাৎ নিজেকে আবিষ্কার করি এই বাড়ির মধ্যে। একটা লম্বা দালানে দাঁড়িয়ে আমি। দোতলা থেকে একটা গোঙানির শব্দ ভেসে আসছে। আমি সিঁড়ি ভেঙে দোতলায় উঠছি, উঠছি আর উঠছি। ঠিক তখনই স্বপ্নটা ভেঙে যায় বারবার। স্বপ্নের শেষটা আর দেখা হয় না। আমার প্রকাশক ধীরেন বাবুকে কথাটা কথার ছলে বলতেই উনি সহাস্যে বললেন, জঙ্গল আপনাকে টানছে মশাই, কয়েকদিন নিরিবিলিতে ঘুরে আসুন। দার্জিলিং মেলে টিকিট কেটে ধীরেন বাবুই লাটাগুড়িতে একটি বাড়ি বুক করে দিয়েছিলেন। ঠিক বুকিং নয়, ধীরেনবাবু কোনো এক পরিচিতের সাথে ফোন করে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার পালস খুব ভালোই বোঝেন ধীরেনবাবু। বলেছিলেন, আপনি তো ঘুরতে যাচ্ছেন না, নিরিবিলিতে 1 সপ্তাহ বিশ্রাম করতে যাচ্ছেন। লাটাগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা বাড়ি আছে, পুরানো বাড়ি। বাড়ির মালিক দেবেশবাবু আমার পরিচিত, থাকেন মুম্বাই। বছরে 1 বার করে আসেন লাটাগুড়ি, বাকি সময়টা খালি পড়ে থাকে। আপনার মতো কোনো নির্বিবাদে ট্যুরিস্ট পেলে থাকার জন্য ভাড়াও দেন। আপনি রাজি থাকলে বলে দেখব দেবেশবাবুকে। তারপর হাসতে হাসতে রসিকতা করে বলেছিলেন, আপনার স্বপ্নে দেখা পোড়ো বাড়িটা হয়তো দেখবেন এখানেই পেয়ে যাবেন, সাথে হয়তো বা কোনো রাজকুমারী, আর আমরাও আবার আপনার একটা নতুন উপন্যাস পাব। আমিও হেসেছিলাম একগাল। তারপর জিজ্ঞেস করেছিলাম, বাড়ির বুকিং তো না হয় হলো, কিন্তু খাওয়া দাওয়া? তার জন্য আবার রোজ বাইরে যেতে হবে নাকি? প্রকাশক বাবু হাসেন। বাড়িটি দেখভাল করার জন্য একজন কেয়ারটেকার আছে, ওই বাড়িতেই থাকে, সেই সব ব্যবস্থা করে দেবে। থাকবেন, খাবেন আর হাত পা ছড়িয়ে ঘুমোবেন। আমিও বছর 2 আগে লাটাগুড়িতে গিয়েছিলাম, এখানেই ছিলাম, ভীষণ এনজয় করেছি। প্রকাশক বাবুর কথায় অনেকটা ভরসা পাই। বলেছিলাম, তাহলে সেই ব্যবস্থাই করুন। টাকা বিশেষ কিছু লাগবে না, সস্তায় হয়ে যাবে। আর আপনার কথা শুনলে তো ভাড়া টাড়া কিছু নাও নিতে পারেন। এমনিতে আমাদের দেবেশবাবু দরাজ দিল দরিয়া লোক। না না, ন্যায্য টাকাই আমি দেব। বুকিং চার্জ যেটা সেটাই দেব, আপনি ব্যবস্থা করুন সব। ধীরেনবাবুই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। কলটা যে সেই লাটাগুড়ি থেকে এসেছে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি। সরি, কিছু মনে করবেন না। আমি বুঝতে পারিনি আপনি লাটাগুড়ি থেকে বলছেন। আমি কাল দার্জিলিং মেলে যাচ্ছি, পরশু সকাল 10টা নাগাদ ঠিক লাটাগুড়ি পৌঁছে যাব। থ্যাংক ইউ স্যার, হ্যাপি জার্নি, গুড নাইট স্যার। উত্তরের অপেক্ষা না করে ফোনটা কট করে কেটে গেল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইলাম। অদ্ভুত মেয়ে তো, তবে গলাটা ভারী মিষ্টি, রিনিঝিনি বৃষ্টির শব্দের মতো। কল লিস্ট চেক করতে গিয়ে অবাক কাণ্ড, কোনো কল দেখাচ্ছে না। লাস্ট কল সেই 9টা 32-এ তৃষা ব্যানার্জি।
এ তো ভারী অদ্ভুত, এরম তো আগে কখনো হয়নি। মন খচখচ করতে লাগলো। নিশীথের বাতাসে বৃষ্টির শব্দের মতোই জেগে রইল মেয়েটির মিষ্টি গলার কলতান। সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস, কয়েকটি বই, আমার লেখার খাতা ট্রলি ব্যাগে গুছিয়ে নিয়ে সন্ধ্যের একটু পরেই রওনা দিয়েছিলাম শিয়ালদহের উদ্দেশ্যে। রাত্রি 10টা 5 দার্জিলিং মেল শিয়ালদহ থেকে ছাড়ে। সঠিক সময় থাকলে পরের দিন সকাল 8টা 15 নিউ জলপাইগুড়ি পৌঁছে যাওয়ার কথা। আমার সিট ছিল সাইড লোয়ার, আমার খুব পছন্দের সিট। ট্রেন ছাড়ল সঠিক সময়ে। পা ছড়িয়ে সিটে হেলান দিয়ে বসলাম। শিয়ালদহ স্টেশন ছাড়তেই গতি নিল ট্রেন। রাতের অন্ধকারের বুক চিরে দুরন্ত গতিতে ছুটে চলেছে দার্জিলিং মেল। পেরিয়ে যাচ্ছে একের পর এক স্টেশন, ছুটছে গাছপালা, বাড়িঘর, মানুষজন। শীততাপ নিয়ন্ত্রিত B3 কোচের কাচের জানালা দিয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম বাইরের দিকে। কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। হঠাৎ স্যামসাং ওভার দ্য হোরাইজন রিংটোনে বেজে উঠল মোবাইল। জামার বুক পকেট থেকে মোবাইল হাতে নিতেই আবারও রীতিমতো চমকে উঠলাম। স্ক্রিনে কোনো নাম্বার নেই। গতকাল রাতের মতোই স্ক্রিনের আলো জ্বলছে নিভছে। কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছি না। মোবাইল কি খারাপ হয়ে গেল? অথচ সকালেই তো প্রকাশক ধীরেন লাহা ফোন করেছিলেন, তখন তো এমন হয়নি। তারপর আরও বাড়তিনে ফোন এসেছে, এরকম তো আগে কখনো হয়নি। তাহলে কি আবার সেই লাটাগুড়ি থেকে? মোবাইল তখনও বেজে চলেছে ক্রিং ক্রিং। কল রিসিভ করতেই অন্য প্রান্তে সেই বৃষ্টির শব্দের মতোই সুরেলা ধ্বনি। আসছেন তো স্যার? হ্যাঁ আসছি। ট্রেন ছেড়ে দিয়েছে স্যার? একটু আগে ছাড়লো। সাবধানে আসুন স্যার, সব ব্যবস্থা রেডি থাকবে, আপনার কোনো অসুবিধা হবে না। শুভরাত্রি। শুভ। আমার কথা শেষ হওয়ার আগে কট করে কেটে গেল ফোন। অদ্ভুত মেয়ে তো। শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি মোবাইলের স্ক্রিনের দিকে। কল লিস্ট চেক করতে গিয়ে দেখি লাস্ট কল দেখাচ্ছে 6টা 57, ধীরেন লাহার কল ছিল। রাতে ভালো ঘুম হলো না। একটা তন্দ্রার মতো আচ্ছন্ন হয়ে পড়ে রইলাম। এরকম সাধারণত হয় না। তন্দ্রায় আচ্ছন্ন একটা ঘোরের মধ্যে দেখলাম আমি একটা পোড়ো বাড়ির মধ্যে। বাইরে বৃষ্টি টুপটাপ শব্দ, কেমন যেন একটা ঝিম ধরা আবেশ। একটা গোঙানির শব্দ শুনতে পাচ্ছি, কেউ যেন কাঁদছে, কোনো এক মেয়ের গলা। আপনি এসেছেন? আপনি এসেছেন স্যার? ঘুম ভেঙে গেল হঠাৎ। উঠে বসলাম, ঢকঢক করে জল খেয়ে আবার একটু ঘুমোবার চেষ্টা করলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। গভীর রাতে আবারও অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসলাম। শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে আমি তখন দরদর করে ঘামছি। স্বপ্নে দেখতে পেলাম চারিদিকে গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝে একটা ছোটোখাটো বাড়ি। জায়গাটা ঠিক কোথায় বুঝতে পারলাম না। একটা ঘরে নরম বিছানায় শুয়ে আমি। বাইরে নানা পশু পাখির অদ্ভুত শব্দ, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ঘুম আসছে না আমার। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, পায়ের শব্দ শুনতে পেলাম, ছপ 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 ছপ। কে যেন ধীর পায়ে এগিয়ে আসছে। নুপুর বাজছে কি? কি মিষ্টি একটা গন্ধ। মনে হচ্ছে ঘরের মধ্যে কে যেন ছড়িয়ে দিয়েছে ইজরায়েলি আতর। সারা শরীর অবশ হয়ে আসছে, হাত পায়ে কোনো শক্তি নেই আমার। অ্যানেস্থেশিয়ার অবচেতন এক শরীর যেন বিছানায় চলৎ শক্তিহীন হয়ে পড়ে আছে। এক সুদর্শনা অষ্টাদশী মেয়ে, কানে ঝুমকো দুল, কপালে কাচ পোকা টিপ, দু চোখে কি গভীর এক আরতি। মেয়েটির ঠোঁট দুটো ঈষৎ নড়ে উঠল, যেন কি যেন বলছে। আমার এতদিনের অপেক্ষা সার্থক হলো। সুদর্শনা মেয়েটির পাতলা ঠোঁট দুটো ধীরে ধীরে নেমে আসছে আমার ঠোঁটের উপর। মেয়েটির নরম হাত দুটো এগিয়ে আসছে। সে হাতে কাচের চুড়ির রিনিঝিনি শব্দ। দু হাতে জড়িয়ে ধরেছে আমার গলা। আষাঢ়ের মেঘের মতো একরাশ ঘন কালো চুলে ঢেকে দিয়েছে আমার মুখ। কি মিষ্টি গন্ধ! আহ, কি মিষ্টি গন্ধ! আমার চোখ বুজে আসছে আমার চোখ। আমি ক্রমশ অবশ হয়ে পড়ছি। ঠিক সেই সময় দার্জিলিং মেইলের এক তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসলাম। রীতিমতো ঘামছি। হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছলাম। হাত ঘড়িতে তখন রাত 2:10। তার মানে এখনো মালদহ আসেনি।
কাচের জানলা দিয়ে দেখি দার্জিলিং মেল একটা নাম না জানা জায়গায় দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে এক জমাট বাঁধা অন্ধকার। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পায়ের শব্দে চমকে উঠলাম। কে যেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ধক করে উঠল বুকটা। বিদ্যুৎ চমকের মতোই ঘাড় ঘুরিয়ে দেখি ট্রেনের অন্ধকার করিডোর দিয়ে এক প্যাসেঞ্জার আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে হেঁটে গেল, বোধহয় টয়লেট গেল। কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম। সারা রাত আর ঘুম হলো না। সাইড লোয়ার বার্থে পা ছড়িয়ে বসে রইলাম বাকি সময়টুকু। দুঃস্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসছিল মাথার মধ্যে। কে সেই মেয়েটি? আমি কি তাকে চিনি? কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল, অথচ কিছুতেই মনে করতে পারছি না। মুখটা অনেকটা তৃষার মতো। তবে কি তৃষা? কিন্তু তা কি করে হবে? তৃষার বয়স কম করে হলেও 26-27-এর কাছাকাছি, অথচ মেয়েটি বয়সে অনেক ছোট মনে হলো। তৃষা কি হাতে কাচের চুড়ি পরে? তৃষার হাতে চুড়ি দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু সেটা কি কাচের চুড়ি কি জানি, ঠিক মনে করতে পারছিলাম না। তর্কের খাতির যদি ধরেই নেওয়া যায় মেয়েটি তৃষা, তাহলেও সে আমার স্বপ্নের মধ্যে আসবে কেন? তবে কি আমি তৃষাকে, আমার অবচেতন মনে তৃষাকে স্থায়ী জায়গা করে নিয়েছে? ছি, 45টা বসন্ত পার করে এসে এসব কি ভাবছি আমি জানি তৃষা আমায় ভালোবাসে, আমায় ভীষণভাবে চায়। তৃষার প্রতিটি শব্দে অনুযোগ ধরা পড়ে, কিন্তু এ হয় না। আমাদের দুজনের মধ্যে বয়সের অনেকটাই তফাৎ। আমি জীবনের অর্ধেক সময় পার করে এসেছি। তৃষা আমার জীবনে বিকালে বসন্তের ফুল। সামনে একটা বিরাট জীবন পড়ে আছে তৃষার সামনে, আমার সামনে পড়ন্ত বিকেল। নানাভাবে বোঝাতে চেষ্টা করেছি তৃষাকে, কিন্তু তৃষা অবুঝ। কাঁঠালের আঠার মতোই লেগে থাকে আমার সাথে। ঝগড়া করে, অভিযোগ করে, রাগ করে, আবার বাচ্চা মেয়ের মতোই খিলখিলিয়ে হেসে উঠে জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, ইলু মানে কি? ইলু কা মতলব ক্যা হে স্যার? স্বপ্নটা না হয় বুঝলাম, হয়তো আমার অবচেতন মনের বিশেষ একটা স্তর, কিন্তু এই অদ্ভুত ফোন কল, এটা তাহলে কার? স্ক্রিনে নাম্বার উঠছে না, কল লিস্টেও দেখাচ্ছে না। এটা কি করে হয়? হাবিজাবি নানান চিন্তায় সারাটা রাত দু চোখের পাতা এক করে উঠতে পারলাম না। ভোর 5টা নাগাদ মালদাহ ক্রস করে গেল দার্জিলিং মেল। 1 ঘন্টা মতো লেটে চলছে। নিউ জলপাইগুড়ি পৌঁছালাম 9:30 নাগাদ। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গণপতি হোটেলে চা আর মশলা ধোসা খেয়ে নিলাম। ট্রাভেল এজেন্সি থেকে গাড়ির ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম। গাড়ি সঠিক সময়ে পৌঁছে গিয়েছিল স্টেশন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে যখন লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, ঘড়ির কাঁটা তখন 10:30 ছুঁই। গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম নিউ জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি ঘন্টা 2 মতো লাগবে। তবে আমার এই থাকার জায়গাটি ঠিক লাটাগুড়িতে নয়, লাটাগুড়ি থেকে 5 কিলোমিটার দূরে চা বাগানের কোল ঘেঁষে। ড্রাইভারের নাম মহাদেব, বাঙালি ড্রাইভার, বয়স 30-এর কাছাকাছি, সুঠাম স্বাস্থ্য, চওড়া কপাল, বাড়ি লাটাগুড়ি। আলাপ হয়ে বেশ ভালো লাগলো। একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিয়ে মহাদেব বলল, আমার নিজের গাড়ি স্যার, যখনই প্রয়োজন হবে কল করে দেবেন। ভিজিটিং কার্ড বুক পকেটে রেখে কাচের জানলা দিয়ে সবুজে ঘেরা বিরাট প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে দেখতে চলেছি। মহাদেবকে বললাম, গান লাগাও। পেন ড্রাইভে বাজছে কিশোর কুমার, ছু কার মেরি মন কো। দুর্দাম গতিতে ছুটছে গাড়ি। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু সবুজ আর সবুজে ঘেরা নানান ছোট বড় গাছগাছালি। দূরে, বহু দূরে খয়েরি রঙা সুতোর মতো পাহাড়ের সুতীব্র হাতছানি। দেখতে দেখতে মন কেমন অবশ হয়ে আসে। এক নরম নদীর মতো ভালো লাগায় ডুব দেয় মন। আকাশের ক্যানভাসে তুলি দিয়ে ছবির মতো আঁকা পথ দিয়ে সুন্দরী তিস্তার সাথে চলতে চলতে একসময় পেরিয়ে গেলাম তিস্তা ব্যারেজ। মাঝে একবার গাড়ি দাঁড় করিয়ে চা খেলাম, তারপর আবার ছুটে চলা। দুপুর 1টা নাগাদ পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে। গেটের ওপর লেখা আনন্দ ভিলা। বাড়িটি একটু পুরনো হলেও বেশ ভালো লেগে গেল। আনন্দ ভিলার পাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ চা বাগান। বাড়ির সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলের বাগান। নানা রকম ফুলের গাছ লাগানো রয়েছে। বাগানটি 2 ভাগ করে
মোরাম বিছানো রাস্তা সোজা চলে গিয়েছে বাড়ির সদর দরজার দিকে। একদিকে গাড়ি পার্ক করার জায়গা। বাড়ির মালিক যে বেশ শৌখিন বুঝতে অসুবিধা হলো না। সুন্দর নিরিবিলি জায়গা, শহরের কোলাহল নেই, ঠিক এমনটাই আমি চেয়েছিলাম। নির্জনে হাত পা ছড়িয়ে 7টা দিন কাটিয়ে দেওয়া যাবে। বাড়িটি পুরানো হলেও নতুন রং করা হয়েছে। গাড়ি থেকে নামতে এগিয়ে এলেন এক মধ্যবয়সী ভদ্রলোক। দেখে মনে হলো বয়স আমার চেয়ে একটু বেশিই হবে, 50-এর কাছাকাছি। মাথা জুড়ে অর্ধ গোলাকৃতি টাক, চওড়া কপাল, মাঝারি সাইজের বাতাবি লেবু ভুঁড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা। নমস্কার জানিয়ে বললেন, নমস্কার স্যার, আমি বীরেন সাহা, এই বাড়ির কেয়ারটেকার। আপনিই তো বিকাশ মল্লিক? প্রতি নমস্কার জানিয়ে বললাম, হ্যাঁ, 7 দিনের জন্য আমার বুকিং আছে। আমি জানি স্যার, দেবেশবাবু আমায় সব জানিয়েছেন। ভেতরে আসুন স্যার। মহাদেবকে টাকা মিটিয়ে দিলাম। মহাদেব নমস্কার জানিয়ে বলল, গাড়ি লাগলে বলবেন স্যার। নিশ্চয়ই জানাবো, তোমার ভিজিটিং কার্ড তো আমার কাছে আছে। বীরেনবাবু আমার ট্রলি ব্যাগ হাতে তুলে নিতেই হা হা করে উঠলাম। তেমন ভারী নয়, আমি নিজেই নিতে পারবো। এটা তো আমার কর্তব্য স্যার, নিজের লাগেজ নিজেকেই বইতে হয়, নয় কি? কথাটা বলে মৃদু হাসলাম আমি। বীরেনবাবুও আর কথা বাড়ালেন না। ভেতরে ঢুকেই একটা ছোট্ট মতো রিসেপশন। বসার জন্য 2টো সোফা পাতা রয়েছে। 2টি সোফার মাঝে একটা কাঠের ছোট টেবিল। টেবিলের ওপর কাচের কভার। একপাশে কয়েকটি বাংলা ইংরেজি খবরের কাগজ গুছিয়ে রাখা হয়েছে, কয়েকটি বাংলা ম্যাগাজিন। মাথার ওপর সিলিং ফ্যান বনবন করে ঘুরছে। বীরেনবাবু রেজিস্টার এগিয়ে দিলেন। নাম ধাম, কোথা থেকে আসছি, কতদিন থাকবো ইত্যাদি লিখে রেজিস্টার ফেরত দিতেই বীরেনবাবু চাবির গোছা হাতে নিয়ে বললেন, চলুন আপনাকে ঘর দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। বীরেনবাবু বললেন, দোতলায় 4টি ঘর আছে, আপনার যে ঘর পছন্দ আপনি নিতে পারেন। সব ঘরগুলোই মোটামুটি এক। একটু নিরিবিলিতে হাত পা ছড়িয়ে থাকার ইচ্ছে বলে পেছনের দিকের একটি ঘর নিলাম। আনন্দ ভিলার পেছনের দিকেও একটি ফুলের বাগান রয়েছে, নানা গাছ গাছালিতে ভরা। আমার এই ঘর থেকে পরিষ্কার দেখা যায়, বেশ ভালো লেগে গেল। স্যার, খাওয়ার ব্যবস্থা নিচে, আপনি নিচে এসে খেতে পারেন, তবে আপনি চাইলে আপনার রুমে পৌঁছে দেব। আমার নিচে যাওয়ার ইচ্ছে ছিল না। ঘাড় নেড়ে বললাম, রুমেই দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ভাত না রুটি? আমার দুটোই চলে, দুপুরে ভাতই খাই। মাছ খান তো স্যার? আজ ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর কাতলা মাছের ঝোল হয়েছে, টমেটোর চাটনি চলবে তো স্যার? খাওয়ার ব্যাপারে আমার তেমন বিলাসিতা নেই, কিছু একটা পেলেই হলো। একটু রসিকতা করেই বললাম, বেটে পাঞ্জাবি, গরিব মারোয়ারি আর মৎস্যহীন বাঙালি এই পৃথিবীতে দুর্লভ। চওড়া হাসি দিলেন বীরেনবাবু। তা যা বলেছেন, বেশ রসিক মানুষ তো আপনি। হাসি ছোঁয়াচে ভাইরাসের মতো ছড়িয়ে গেল আমার মুখেও। বীরেনবাবু বললেন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি রুমে খাবার সার্ভ করে দিচ্ছি। বীরেনবাবু ফিরে যাচ্ছিলেন, হঠাৎ কি মনে করে ঘুরে দাঁড়ালেন। দেবেশবাবু আপনার কথা আমায় সব জানিয়েছেন। আপনি লেখালেখি করেন, গুণী মানুষ আপনি। আপনার নাম আমি আগেও শুনেছি, এই প্রথম আপনাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য হলো। কোনো কিছু অসুবিধা হলে নির্দ্বিধায় জানাবেন স্যার, তেমন হলে আমাকে একটা ফোন করে দেবেন। ফোনের কথায় হঠাৎ সেই অদ্ভুত ফোন আসার ঘটনাটা মনে পড়ে যায়। জিজ্ঞেস করলাম, এখানে কি আপনি একা থাকেন? আমি নিচে থাকি স্যার, আমি আর আমার স্ত্রী। ওপরের ঘরগুলো বন্ধই থাকে। আপনার মতো কোনো ট্যুরিস্ট এলে ওপরে থাকার ব্যবস্থা করা হয়। রান্নাবান্না আমার স্ত্রী নিজে হাতে করেন। আপনার ছেলে মেয়ে? হঠাৎ দেখলাম বীরেনবাবুর মুখ থেকে কে যেন হাসিটা ব্লটিং পেপারের মতোই শুষে নিল। রৌদ্রোজ্জ্বল সকালে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলে যে এভাবে আধার হয়ে যায় চারিদিকে, ঠিক সেভাবেই দেখলাম বীরেনবাবুর মুখে এক তীব্র হতাশার ছায়া। ছোট্ট উত্তর দিলেন, নেই। সরি, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি, অজান্তে হয়তো আমি আঘাত দিয়ে ফেলেছি। না না, ঠিক আছে, আপনি কি করে জানবেন? সবই নিয়তি। কথা ফুরিয়ে গিয়েছিল আমার মুখে, ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। বুঝতে পেরেছিলাম শুকিয়ে যাওয়া একটা ঘায়ে অজান্তে আঘাত দিয়ে রক্তাক্ত করে ফেলেছি।
কথা ঘোরাতে জিজ্ঞেস করলাম, দেখভাল কি আপনি করেন? আমি আর আমার স্ত্রী, আমরা দুজনে মিলে করি স্যার। ঘরদোর পরিষ্কার করার জন্য অবশ্য একজন মেয়ে আছে, এখানকার লোকাল মেয়ে, খুব গরিব কিন্তু বড় ভালো মেয়ে স্যার। রান্না বান্নাতেও আমার স্ত্রীকে সাহায্য করে। একটু কৌতূহল চেপে রাখতে না পেরে সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, আপনাদের এখান থেকে একজন ফোন করেছিলেন আমায় 2 বার। আমি আসছি কিনা কনফার্ম হতে চাইলেন। এক ভদ্রমহিলা ফোন করেছিলেন। বীরেনবাবু রীতিমতো অবাক হলেন, যেন আকাশ থেকে পড়লেন। জিজ্ঞেস করেন, মহিলা? এখানে সেরকম কেউ নেই তো স্যার। আর আপনাকে ফোন করবেই বা কী করে? আপনার নাম্বার তো আমি ছাড়া আর কেউ জানে না। সত্যি কথা বলতে কি আমিও জানতাম না। কয়েকদিন আগে দেবেশবাবু দিয়েছিলেন আমায়, বলেছিলেন একবার ফোন করে জেনে নিতে। আমি রেজিস্টারের পেছনে লিখে রেখেছিলাম, কিন্তু আপনাকে ফোন করব করে আর করা হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে কি ভয়েই করিনি। আপনি গুণী মানুষ, আমি মুখ্য সূক্ষ্ম, কি বলতে কি বলে বসবো। তাহলে ফোন কে করলো? গতকাল রাতেও করেছিলেন, আমি আসছি কিনা জানতে চাইলেন। তাই তো, এ বড় চিন্তার কথা। কিন্তু কে করবে? আমার স্ত্রীর তো আপনার ফোন নম্বর জানার কথা নয়, আর জানলেও আমার স্ত্রী আমার বিনা অনুমতিতে এভাবে আপনাকে ফোন করবে এ তো হতে পারে না। এত সাহস ওর নেই। তবুও কথাটা যখন বললেন, আমি অতি অবশ্যই আমার স্ত্রীকে জিজ্ঞেস করে জানাবো আপনাকে। বীরেনবাবু চলে গেলেন। মন খচখচ করতেই লাগলো, ফোনটা তাহলে কে করলো? কার ফোন ছিল? সারাদিনের জার্নি, ক্লান্তি ছিল শরীর। দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানে ঘুমিয়ে নিলাম। ঘুম যখন ভাঙল, ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। গায়ে একটা চাদর জড়িয়ে নিয়ে বারান্দায় বসলাম। সূর্য তখন পশ্চিম দিগন্তে কিছুটা ঢলে পড়েছে। আগুন রঙা গোলাকার সূর্যের গায়ে কমলা লেবু রং ধরতে শুরু করেছে। তবে সূর্যাস্তের আরও কিছুটা সময় তখনও বাকি আছে। কাঁচ লাগানো বড় জানালা দিয়ে তাকিয়েছিলাম বাগানের দিকে। ছোট বড় নানা ফুল ফুটে রয়েছে। বাগানের মধ্যে ইট সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গা। ফুলে ফুলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, হাওয়ায় দোল খাচ্ছে ফুল। এই সবুজ আর কচি কলাপাতা রঙের মাখামাখি ক্যানভাসে দূর দিগন্তে ছাই রঙা পাহাড়ের হাতছানি। ঠিক তার পেছনে চিরতুষারাবৃত সাদা ধ্যানমগ্ন পর্বতশ্রেণী। ডিং টং ডিং টং। কতক্ষণ বাগানের দিকে মহাবিষ্ঠের মতো তাকিয়েছিলাম জানি না। কলিং বেলের শব্দে চমক ভাঙল। দরজা খুলে দেখি এক ভদ্রমহিলা চায়ের কাপ, প্লেট আর কয়েকটি বিস্কুট নিয়ে দাঁড়িয়ে। আপনার চা। পরনে সাধারণ ছাপানো শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া বলে মুখটা ভালো করে দেখতে পেলাম না। ঈষৎ স্থূলাকায়, মধ্যবয়সী বলেই মনে হয়। অনুমান করে নিতে অসুবিধা হলো না ইনি বীরেনবাবুর স্ত্রী। ভদ্রমহিলার হাত থেকে চায়ের কাপ নিয়ে জিজ্ঞেস করলাম, এখানে কাছাকাছি দর্শনীয় স্থান কিছু আছে? ভদ্রমহিলা ঈষৎ অবনত মুখে বলল, সামনেই চালসা। এখানে দেখার জিনিস বলতে জঙ্গল আর নানা জন্তু জানোয়ার। সবাই তো এখানে চালসা, গরুমারা, চাপড়ামারি, ফরেস্ট দেখতে আসে। বাইসন, ময়ূর, হরিণ তো হামেশাই দেখা যায়। ভাগ্য ভালো থাকলে হাতির দলও দেখতে পাবেন। সে তো সকালে যেতে হবে। আমি জিজ্ঞেস করেছিলাম, এখন মানে বিকালে কাছাকাছি কোথাও যাওয়া যায়? কাছেই তো চা বাগান, বিস্তীর্ণ জায়গা জুড়ে জঙ্গল আছে। পথে ঘাটে নানান ময়ূর, খরগোশ দেখতে পাবেন। জঙ্গলের রাস্তায় ঘুরে আসতে পারেন, আপনার ভালো লাগবে। তবে বেশি দূর যাবেন না, আলো নেভার আগেই ফিরে আসবেন। নানা জন্তু জানোয়ারের ভয় আছে। ঠিক আছে, চা খেয়ে একটু বেরিয়ে আসব। কাছেই একটা কালী মন্দির আছে, মিনিট 7 রাস্তা। বহুদিনের পুরানো মন্দির, সেখানেও ঘুরে আসতে পারেন। বড় জাগ্রত দেবতা। কথাটা বলে ভদ্রমহিলা দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে নমস্কার করে। বললাম, আচ্ছা তাহলে ঘুরে আসবো একবার। তারপর জিজ্ঞেস করি, আপনি কি বীরেনবাবুর স্ত্রী? ঘাড় নেড়ে ভদ্রমহিলা বলল, হ্যাঁ, আমার নাম কমলা। আপনার নাম আমি শুনেছি। আপনি তো লেখালেখি করেন, একটি বইও পড়েছি, খুব ভালো লেগেছে। আপনাকে যে এখানে এভাবে দেখতে পাবো কোনোদিন ভাবিনি। কথাগুলো বলে হাসে কমলা।
বেশ অবাক হলাম। এখানে যে কেউ আমার লেখা বই পড়তে পারে বা আমাকে চেনে, এটা আমার ধারণার বাইরে ছিল। অল্প হেসে বললাম, সময় পেলে লিখি অল্প স্বল্প। আমার বই যে আপনার ভালো লেগেছে এটা জেনে খুব খুশি হয়েছি। আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। প্রত্যুত্তরে হাসে কমলা, আপনার সাথে আলাপ হয়ে আমারও খুব ভালো লাগলো। কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় জানাবেন। নমস্কার জানিয়ে চলে গেল কমলা। আমিও বেরোলাম চা খেয়ে। ইচ্ছে কাছে পিঠেই পায়ে হেঁটে একটু দূরে আসা। একটা ব্যাপারে আমি নিশ্চিত হলাম, ফোনটা আর যেই করে থাকুক কমলা করেনি। কমলার গলার স্বরের সাথে ফোনের কণ্ঠস্বর একেবারেই মেলে না। মনে একটা সন্দেহ উকি দিয়েছিল, হয়তো রেজিস্টার দেখে কমলাই ফোন করবে। কিন্তু এখন নিশ্চিত হলাম, তাই যদি হয় তাহলে ফোনটা করলো কে? মন খচখচ করতেই লাগলো। আনন্দ ভিলা থেকে বেরিয়ে নানা ৭-৫ কথা ভাবতে ভাবতেই হাঁটছিলাম। আজ সারাদিনে তৃষার ফোন আসেনি। রোজ নিয়ম করে ফোন করে, কি জানি কিছু হলো না তো। একবার ভাবলাম ফোন করি, পকেট থেকে মোবাইল বের করে আবার কি ভেবে পকেটেই রেখে দিলাম। ফোন করলেই তো সেই এক অভিযোগ, আমাকে তো ভুলেই গেছেন স্যার। হয়তো অনুযোগ করবে, আপনি আর আগের মতো নেই স্যার। কিংবা হয়তো বলবে, আমাকে মিস করছেন স্যার। কি উত্তর দেব ভেবে পাই না। সব প্রশ্নের উত্তর তো হয় না। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। স্টেপ আউট করে সচিন তেন্ডুলকারের স্ট্রেচ ব্যাটে লং অনে 6 মারার মতোই পশ্চিমের দূর দিগন্তে ডিউজ ক্রিকেট বলের মতোই গোলাকার কমলা লেবু সূর্য আজকের মতো বিদায় নিতে প্রস্তুত। পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির শুনতে শুনতে কখন যে মেঠো পথ ধরে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি খেয়াল করিনি। পায়ে হাঁটা সরু রাস্তার দুই ধারে নানা ছোট বড় নাম না জানা গাছগাছালি, ঝোপঝাড়, পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। বিদায়ী সূর্যের আলো এখানে তেমনভাবে প্রবেশ করে না, ফলে আলো আধারি হয়ে আছে। বীরেনবাবুর স্ত্রী কমলার বলা সাবধান বাণী মনে পড়ল, বেশি দূর যাবেন না, আলো নেভার আগে ফিরে আসবেন, নানা জন্তু জানোয়ার ভয় আছে। ফেরার কথা ভাবছি, ঠিক তখনই পেছনে খসখস করে একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে। মর্মর শব্দ হচ্ছে। চমকে ফিরে তাকালাম, কিছু দেখতে পেলাম না। চারপাশ একবার নজর বুলিয়ে নিয়েও কিছু ঠাহর করতে পারলাম। অদ্ভুতভাবে যে খসখস শব্দটা একটু আগেই শুনেছিলাম, সেটা এখন থেমে গেছে। মনের ভুল নয় তো? কিন্তু শব্দটা আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম। তবে কি কোনো জন্তু জানোয়ার কিংবা কোনো বনবিড়াল? অপেক্ষা না করে দ্রুত পা চালালাম। আবার সেই খসখস শব্দ, সরসর আওয়াজ, কেউ যেন পেছনে হেঁটে আসছে, শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আসার মর্মর শব্দের মতো। অথচ পেছন ফিরে তাকালে শব্দ থেমে যাচ্ছে। এবার সত্যি একটু ভয় পেলাম। কোনো জন্তু জানোয়ার ফলো করছে না তো? জিম করবেটের উপন্যাস পড়ে আর করবেট সাহেবের জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে জেনেছি, শিকারের ওপর, বিশেষ করে দুই পেয়ে প্রাণীর ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার আগে জন্তু জানোয়াররা এভাবেই ফলো করে। সঠিক সময়ের অপেক্ষায় থাকে, তারপর সুযোগ বুঝে অন্য মনস্কতার সুযোগ নিয়ে আচমকাই আক্রমণ করে। জিম করবেটের কথা মনে পড়তেই বাঘের কথা মনে পড়ল। শির দ্বারা দিয়ে একটা হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। হনহন করে হাঁটতে থাকি। আবার সেই শব্দ, এবার খুব কাছেই, ঠিক যেন পেছনে। কে যেন আমার ঠিক পেছনেই আমার সাথে তাল মিলিয়ে দ্রুত হেঁটে আসছে। হঠাৎ আমার বাদিকের ঝোপে চোখ পড়তেই ভয়ে হাড় হিম হয়ে গেল। আবছা আধারে দেখলাম একটা কালো মতো ছায়া। জন্তু কি মানুষ বুঝে ওঠার আগেই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। দুলে উঠল ঝোপের ডালপালাগুলো। খসখস করে আওয়াজ উঠল, সরসর আওয়াজ। কেমন যেন একটা ভয়ার্ত ফ্যাঁসফেঁসে শব্দে নড়ে উঠল গাছের পাতা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলাম। কিভাবে আনন্দ ভিলাতে পৌঁছলাম জানি না। আনন্দ ভিলাতে পৌঁছতে বীরেনবাবুর সাথে দেখা হয়ে গেল। গায়ে একটা চাদর জড়িয়ে বসেছিলাম ভিলার সামনে রোয়াকে। আমায় দেখে নমস্কার জানিয়ে বললেন, ঘুরতে গিয়েছিলেন? আমি তখনও হাঁপাচ্ছি। নতুন জায়গা, একটু হেঁটে এলাম এই আর কি। হাঁপাচ্ছেন তো, আগে ধীরে সুস্থে বসুন। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ি বীরেনবাবুর পাশে। বয়স হয়েছে তো, বেশি হাঁটাহাঁটি করলে হাঁপ ধরে যায়।
বিকালের দিকে একটু হাঁটাহাঁটি শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। সবুজে ঘেরা এমন প্রকৃতি তো আপনি কলকাতায় পাবেন না। এটা ঠিক বলেছেন, কলকাতায় এমন চিরসবুজ প্রকৃতি চিন্তা করাও অসম্ভব। আসলে কি জানেন, কলকাতার কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছিলাম। ইচ্ছে ছিল সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবো। পাহাড় সমুদ্রে অনেকবার গিয়েছি, বন্য প্রকৃতির মাঝে সেইভাবে আর আসা হয়নি। তাই এবার ঠিকই করেছিলাম কয়েকটা দিন অরণ্যের মাঝে কাটিয়ে আসব। খুব ভালো করেছেন, অরণ্যের মাদকতাই আলাদা। তারপর বীরেনবাবু জিজ্ঞেস করেন, চা খাবেন তো? পেলে মন্দ হয় না। কমলা, দুটো চা দিয়ে যাও। গলা তুলে একটু উচ্চস্বরে কমলাকে 2 কাপ চা দিতে বলেন বীরেনবাবু। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হাসেন। আপনার কথা আমি দেবেশবাবুর মুখে শুনেছি। আপনি নামকরা ব্যক্তি, লেখক মানুষ আপনি। না বীরেনবাবু, তেমন কিছু নয়। সময় পেলে একটু আধটু লিখি, এই আর কি। কিছু বই ছাপা হয়েছে, এই যা। এ কিন্তু আপনার বিনয় বিকাশবাবু। দেবেশবাবু আপনার ভূয়সী প্রশংসা করছিলেন, বারবার বলছিলেন আপনার যেন কোনো অসুবিধা না হয়। দেবেশবাবু আমার প্রকাশক ধীরেন লাহার বিশেষ বন্ধু। ওনার কাছেই হয়তো দেবেশবাবু আমার নাম শুনে থাকবেন। সত্যি কথা বলতে কি, আপনাদের এই আনন্দ ভিলার সন্ধান ধীরেনবাবুই দিয়েছিলেন। একটা আবদার আছে আপনার কাছে। এখানকার জঙ্গল, চা বাগান, দেহাতি মানুষজনদের নিয়ে লিখুন না কিছু। এই চা বাগান, ঝোপ জঙ্গলের পাতায় পাতায় যে কত কাহিনী লুকিয়ে আছে, কত যন্ত্রণা, শোক, দুঃখ, ভালোবাসা, কত মর্মান্তিক পরিণতি। আমাদের নিয়ে লিখুন না কিছু। আপনার লেখার মধ্যে আমরা বেঁচে থাকব। অক্ষয় হয়ে থাকুক আমাদের লাটাগুড়ি। কিছুটা অপ্রস্তুত হলাম। মুখে হালকা হাসি মাখিয়ে বলি, আচ্ছা ঠিক আছে। কলকাতায় ফিরে গিয়ে চালসা, গরুমারা, চাপড়ামারির পটভূমিতে কিছু একটা লেখার চেষ্টা করব। কমলা চা দিয়ে যায়। চায়ে চুমুক দিতে দিতে বীরেনবাবু বলেন, আপনি তো লেখালেখি করেন, ঠিক কী ধরনের গল্প বা উপন্যাস লেখেন? সামাজিক প্রেক্ষাপটের উপর বেশি লিখি। মানুষের জীবনের নানা ছোট ছোট ঘটনা, দুঃখ, যন্ত্রণা নিয়ে লিখতেই আমি বেশি ভালোবাসি। আপনার তো অনেক পড়াশোনা আছে, অনুমতি দিলে একটা প্রশ্ন করব আপনাকে। এভাবে বলছেন কেন? বলুন না, কি জানতে চান? নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি ভূত প্রেত মানেন? এমন একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম উনি আমার সম্বন্ধে কিছু জানতে চাইবেন, তাই হঠাৎ এমন একটা প্রশ্নে বেশ অবাক হলাম। ভূত প্রেত আছে বলে আমি সত্যি কিছু মানি না। অন্যান্য প্রাণীদের মতো মানুষেরও মৃত্যু হয়। প্রকৃতিতে মিশে যায় নশ্বর দেহ, তারপর আর তার কোনো অস্তিত্ব থাকে না। নশ্বর দেহ না হয় প্রকৃতির সাথে মিশে যায়, কিন্তু আত্মারও কি মৃত্যু হয়? দেখুন, ব্যাপারটা বড় গোলমেলে। আমি নিজেও খুব একটা বুঝি না। নানা মুনির নানা মত। তবে নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভূত প্রেত বলে কিছু নেই। ভূত বলতে বুঝি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। সমস্ত প্রাণীর নশ্বর দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পুনর্জন্ম বলে কিছু হয় না। যদি পুনর্জন্ম নাই হবে, তবে জাতিস্বর আসে কিভাবে? মানুষ কি করে তার বিগত জীবন মনে রাখে? এ ব্যাপারেও কিন্তু নানা তর্কের অবকাশ আছে। অনেকেই বলেন জাতিস্বর বলেও কিছু নেই। ছোটবেলায় কোনো পড়া বা শোনা ঘটনা থেকে অবচেতন মনে নানা কল্পনার সৃষ্টি হয়। মনের এক বিশেষ স্তরে সেই ঘটনাগুলো পাকাপাকিভাবে গেঁথে যায়। নিজেকে তখন সেই সব ঘটনার নায়ক বা নায়িকা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করতে শেখে। পরবর্তীকালে সেইগুলোই সে ক্রমাগত বলতে থাকে। আমরা বলি জাতিস্বর। আমার মুখের কথা কেড়ে নেন বীরেনবাবু। দেহ নশ্বর, কিন্তু আত্মা নয়। আত্মা অবিনশ্বর। একথা আমাদের পৌরাণিক কাহিনীতে প্রায় সকলেই বলে গেছেন। আত্মার কোনো মৃত্যু নেই। মৃত্যু শুধু শরীরের হয়, নহন্যতে হন্যমানের শরীরে। আত্মা এক শক্তির মতো, তার বিনাশ নেই, সৃষ্টি নেই, ধ্বংস নেই। শক্তির রূপান্তরের মতো আত্মা শুধু এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। আমাদের এই নশ্বর দেহ শুধু সে আত্মার এক ধারক মাত্র। কথাগুলো বলে একটু থামেন বীরেনবাবু, চায়ে চুমুক দেন, তারপর বলেন, আচ্ছা, আত্মা বলে একটা কিছু আছে, সেটা তো মানেন? যদি পুনর্জন্ম বলে কিছু থেকে না থাকে, তবে মৃত্যুর পর আত্মা সে নশ্বর দেহ ছেড়ে কোথায় যায়? এর কোনো উত্তর কিন্তু বিজ্ঞান দিতে পারেনি।
পৃথিবীর টানে, ভালোবাসার টানে আত্মা বারবার ফিরে আসে এই মাটিতে। জীবনের অপ্রাপ্তিগুলো হয়তো বা আবারও মিটিয়ে নিতে চায়, কিংবা হয়তো দেখে যেতে চায় তার ভালোবাসার মানুষগুলোকে। আমি কিন্তু জানেন ভূত মানি, তেনারা আছেন, এটা ভীষণভাবে মানি। বীরেনবাবুর কথাগুলো শুনছিলাম। সন্ধে হয়ে গিয়েছে। চা বাগানে ঝোপঝাড়ের পাতায় পাতায় প্রকৃতি বিছিয়ে দিয়েছে তার আধার। বাগানের সামনের আলোটা জ্বলছে না, ফলে বাগানটা বেশ অন্ধকার। একটা গা ছমছমে পরিবেশ। এই অন্ধকারে অদ্ভুত এক নিঝুম নীরবতায় বসে আছি আমরা দুজন। বীরেনবাবুকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছিল, মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে গিয়েছেন। তারপর বীরেনবাবু খুব ধীরে ধীরে জিজ্ঞেস করেন, ভূত নিয়ে কোনো গল্প বা উপন্যাস লিখেছেন? সেরকমভাবে কিছু লিখিনি, তবে বহু আগে ভূত নিয়ে 2-1 ছোট গল্প লিখেছিলাম। এখন আর লেখা হয় না। চুপ করে যান বীরেনবাবু। তারপর আবার নীরবতা ভেঙে জিজ্ঞেস করেন, ভূত কখনো দেখেছেন আপনি? এবার হেসে ফেলি। সে সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। আপনি তো ভূত মানেন, আপনি দেখেছেন? চমকে বীরেনবাবু আমার মুখের দিকে তাকান। তারপর আস্তে আস্তে বলেন, দেখেছি। এটাকে দেখা বলে কিনা জানি না, তবে অনুভব করেছি কেউ যেন আমার ঠিক পাশেই বসে রয়েছে, নড়াচড়া করছে, কথা বলছে। তারপর ক্রমশ যেন হাওয়ায় মিলিয়ে গেল। কথাগুলো অনেকটা স্বগোক্তোক্তির মতোই বলছিলেন বীরেনবাবু। তারপর হঠাৎ মুখ তুলে আমার দিকে চেয়ে লঘুস্বরে বললেন, জানি আপনি বিশ্বাস করবেন না, আপনারা শহুরে মানুষ, এসব ভূত প্রেত আপনারা মানেন না, কিন্তু আমরা গ্রামেগঞ্জের মানুষরা মানি, ভূত দেখেওছি। কীরকম শুনি? আপনাকে একটা ঘটনা বলি। আমি তখন বছর 22-এর যুবক। তখন জলপাইগুড়িতে একটা ছোটোখাটো কাজ করতাম। দিনটা ছিল রবিবার। বাড়ি ফিরছিলাম। ফিরতে সেদিন রাত হয়ে গিয়েছিল। তখন চারিদিকে এত আলো ছিল না। সন্ধে হলে ঝুপ করে অন্ধকার নেমে আসতো। এখানকার মানুষজন তখন 10টা বাজলেই শুয়ে পড়ত। জলপাইগুড়ি থেকে বাসে যখন আমাদের বাস স্ট্যান্ডে নামলাম, রাত তখন 11:30 বাজে। জনমানব শূন্য রাস্তা, তার উপর শীতকাল। মিনিট 15 হাঁটা পথ। দ্রুত পা চালালাম। হঠাৎ দেখি সামনে একজন চাদর মুড়ি দিয়ে হাঁটছে। পেছন থেকে দেখে মনে হলো অনেকটা আমার বন্ধু আশিসের মতো। অবাক হলাম, এত রাতে আশিস? আশিস বলে 2 ডাক দিলাম, কিন্তু জানেন কোনো সাড়া পেলাম না। দ্রুত পা চালালাম। ওমা, দেখি সেও দ্রুত হাঁটছে। এবার একটু জোরেই বললাম, কিরে আশিস, শুনতে পাচ্ছিস না? দাঁড়া একটু। সেদিনের কথা মনে পড়লে আজও ভয়ে হাড় হিম হয়ে যায়। কথাগুলো বলতে বলতে দেখলাম বীরেনবাবুর মুখের চেহারা ক্রমশ বদলে গেল। সারা মুখে ভয়ের রেখা, চোখ দুটো বেড়ালের চোখের মতোই জ্বলছে। জিজ্ঞেস করলাম, তারপর? চিৎকার করে আশিসের নাম ধরে ডাকতেই আশিস দাঁড়িয়ে গেল। হঠাৎ দেখলাম লাট্টুর মতো ঘাড়টা পুরো ঘুরে গেল। মুখ থেকে চাদরটা সরালো। কি বিভৎস চেহারা! চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় ধীরে ধীরে বলল, বাড়ি যা, রাত হয়েছে। তারপর কথাটা বলে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। ভীষণ ভয়ে পেয়ে যাই। পাগলের মতো ছুটতে থাকি। মা তখনও বেঁচে। বাড়ি গিয়ে মার কাছে শুনলাম সেদিন সন্ধেবেলায় বড় রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্টে আশিস মারা গিয়েছে। সারাটা রাত সেদিন আমি ঘুমাতে পারিনি। জানেন এটাকে আপনি কি বলবেন? একটু চুপ করে থাকি। ঘটনার সত্য মিথ্যা জানার উপায় আমার নেই, তবু মুখের ওপর চট করে সে কথা বলা যায় না। বললাম, এমন অনেক অলৌকিক ঘটনা আছে বা ঘটে সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। শুধু এই ঘটনা নয়, এমন আরও অনেক ঘটনা আছে, আপনাকে বলবো একদিন। জানেন স্যার, ভূত প্রেত কিন্তু সত্যিই আছে, আমি নিশ্চিত জানি, মানিও। জীবনের অপ্রাপ্তিগুলো মিটিয়ে নিতে তেনারা বারবার এই পৃথিবীতে ফিরে আসেন। মনে মনে ভাবলাম, যত সব গাঁজাখুরি গল্প। মনের ভাব মনেই গোপনে রেখে মুখে বললাম, একদিন জমিয়ে আপনার কাছে ভূতের গল্প শুনবো। আজ উঠি? হ্যাঁ আসুন, কিছু দরকার হলে আমায় জানাবেন। বীরেনবাবুকে বিদায় জানিয়ে উঠে দাঁড়ালাম। সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো গায়ে। একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ যেন পাশ দিয়ে দুদ্দার করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। শিউরে উঠলাম আমি। দোতলাটা একেবারে নিশ্চুপ, কেমন যেন ঝিম মেরে আছে।
করিডোরে একটা টিমটিম করে আলো জ্বলছে। ঘরের চাবি ঘোরাতেই ক্যাচ করে আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল। আবার সে ঠান্ডা হাওয়া। মনে হলো কেউ যেন ঘর থেকে হুশ করে বেরিয়ে গেল। কি হচ্ছে আমিও নিজেও ঠিক বুঝতে পারছি না। ঘরে আলো জ্বালতে বেশ অবাক হলাম। ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ। অগোছালো ঘরটাকে কেউ যেন সাজিয়ে দিয়ে গেছে। ট্রলি ব্যাগ দেখলাম দরজার পাশের সেলফে রাখা। টেবিলের ওপর জলের জাগ আর একটা গ্লাস। পরিষ্কার মনে আছে বেরোবার সময় জল খেয়ে জাগটা জানালার পাশে রেখেছিলাম। গ্লাসের ব্যাপারটা মনে পড়ল না। টেবিলে রাখা ছিল কি? ট্রলি ব্যাগ খাটের বাদিকে মেঝেতে নামানো ছিল। এখন দেখছি সেটি দরজার পাশের সেলফে জায়গা নিয়েছে। তবে কি কেউ এসেছিল ঘরে? কিন্তু কি করে এলো? চাবি তো আমার কাছে। তাহলে বীরেনবাবুর কাছে কি ডুপ্লিকেট চাবি আছে? হতেও পারে। বিকালে বেরোনোর পর হয়তো কেউ ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। এ নিয়ে এখন মাথা ঘামালে চলবে না। আমি খাতা কলম নিয়ে বসলাম। আমার নতুন উপন্যাসটা শেষ করতে হবে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।